ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা চারুপাঠ বইয়ের যে দ্বিতীয় কবিতাটি রয়েছে সুখ, আজকে আমরা এই সুখ কবিতা থেকে যে প্রথম সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নটির চমৎকার সমাধান দেখে নেব এবং কিভাবে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে 10টি মার্ক খুব সহজে পেতে পারো সেই বিষয়টি শিখতে পারবে। তো চলো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো তোমরা আশা করি সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ, উদ্দীপক দেয়া রয়েছে আমাদের সুখ কবিতার আলোকে এবং নিচে 4টি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্নটি বলছে অবনী শব্দের অর্থ কি? তো কবিতা অংশের শব্দার্থটি আমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। একটি কবিতার শব্দার্থ অংশ তুমি যদি পড়তে পারো তাহলে তুমি মনে রাখবে যে ওই কবিতার মধ্যে যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো তুমি বুঝতে পারবে। আর যদি পুরো কবিতাটিকে বুঝতে চাও তাহলে তোমাকে পাঠ পরিচিতি অংশটুকু মুখস্থ রাখতে হবে। অর্থাৎ পাঠ পরিচিতি একটি কবিতার মূল নির্যাসকে ধারণ করে রাখে। অর্থাৎ যে কোনো সৃজনশীল সে যে কবিতা থেকে আসুক, তুমি যদি পাঠ পরিচিতি অংশ আর শব্দার্থ অংশটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে সেই সৃজনশীল প্রশ্নের আনসারটুকু তুমি খুব ভালোভাবে বুঝে বুঝে দিতে পারবে। তো আমরা প্রথমে যেহেতু 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি লিখছি, এজন্য আগেই লিখে দিতে হবে 1 নং প্রশ্নের উত্তর। যেহেতু ক নাম্বার দিচ্ছি তাই ক দিয়ে আমরা শুধু উত্তরটুকুই দিয়ে দিব যে অবনী শব্দের অর্থ পৃথিবী। তো ক নম্বর প্রশ্নটির উত্তর দেওয়ার কারণে আমরা 1টি মার্ক পেয়ে যাব। এটাকে জ্ঞানমূলক প্রশ্ন বলে থাকে। এরপরে খ নম্বর প্রশ্নটির দিকে যদি আমরা খেয়াল করি, বলছে সংসারকে সমরঙ্গন বলা হয়েছে কেন? তো আমরা যদি সুখ কবিতাটি দেখি সেখানে সমরঙ্গন বলতে আমরা যুদ্ধক্ষেত্র বোঝানো হয়েছে। এখন মোটামুটি তোমার সাথে সামনে এই কথাটা শোনার মাত্রই তুমি কিন্তু বুঝে যাবে যে আসলে সংসার একটি যুদ্ধক্ষেত্র। তো চলো আমরা এটার উত্তরটুকু দেখলে আরো খুব ভালো বুঝতে পারবো যে আসলে সুখ কবিতায় এই সংসারকে কেন সমরঙ্গন বলা হয়েছিল। তো সর্বপ্রথম আমরা করব কি, সেই মেইন উত্তরটুকু আমরা এখানে প্রথম লাইনে দিয়ে দিব। তো মানব জীবনের সংসারে সংগ্রাম করে বাঁচতে হয় বলে সংসারকে সমরঙ্গন বা যুদ্ধক্ষেত্র বলা হয়েছে। তো সুখ কামিনী রায়, আমরা অবশ্যই এই কবিতাটি আর মূল ভাবটুকু বোঝার চেষ্টা করব, কারণ আমাদের যে জীবন, এই জীবনে আসলে আমরা কেই যে অর্থ সম্পদ বা আরও প্রতিপত্তি যাই থাকুক, সুখী হওয়া যেমন যাবে না, ঠিক তেমনই সুখকে পাইতে গেলে কি করতে হবে তা কামিনী রায় তার এই সুখ কবিতায় খুব সুন্দরভাবে বলে দিয়েছে। তো এরপরে দেখো আমরা কি লিখেছি, তাহলে বলেছি প্রতিটি মানুষের জীবনে রয়েছে নানা ধরনের বাধা বিপত্তি ও সংগ্রাম। তাই সংসারে সুখ লাভ করতে গেলে প্রতিটি মানুষকে নানা বাধা বিপত্তির পথ পেরিয়ে যেতে হয়, সংগ্রাম করতে হয়। দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারলে তবেই সংসারে সুখ লাভ করা যায়। তাই সংসারকে সমরঙ্গন বা যুদ্ধক্ষেত্র বলা হয়েছে। তো অবশ্যই মাথায় রাখবে যে কোনো কবিতার সৃজনশীল সেই কবিতার পাঠ পরিচিতি অর্থাৎ সেই কবিতার মূলভাব যদি তুমি জানো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে। তো এই ক এবং খ সৃজনশীল প্রশ্নের এই 2টি প্রশ্নের উত্তর আমরা সরাসরি তোমার কবিতা অংশ যে বুঝতে পারবে সে দ্রুত এটা অ্যান্সার করতে পারবে। কিন্তু গ এবং ঘতে কি রয়েছে? তো খ নম্বর প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমাদেরকে 2টি মার্ক দেওয়া হবে, তাহলে মোট ক এবং খ এর জন্য আমরা 3টি মার্ক পেয়ে গেলাম। এরপরে যদি আমরা গ নম্বর প্রশ্নটির দিকে লক্ষ্য করি তো অবশ্যই মনে রাখবে গ এবং ঘ নম্বর প্রশ্নটি আমাদের উদ্দীপক অনুসারে উত্তর দিতে হবে এবং সেজন্য আমাদেরকে উদ্দীপকটি ভালোভাবে পড়তে হবে এবং উদ্দীপকের চরিত্রগুলোর কাজ এবং তাদের যেই বিষয়টি ফুটিয়ে তুলবে উদ্দীপকে সেটির সাথে আমাদের সুখ কবিতাকে সংযোগ করতে হবে। আমাদের তার মধ্যে মিল খুঁজতে হবে, অমিল খুঁজতে হবে, বা সেই কবিতার মূল যে প্রতিপাদ্য বিষয়টি সেটির সাথে এরা কতটুকু সামঞ্জস্যপূর্ণ চরিত্র দুটি সেটি ভেবে দেখতে হবে। তো আশা করি আমরা প্রশ্নটির দিকে তাকালে এই বিষয়টি বুঝতে পারবো। 9 নম্বর প্রশ্নটি বলছে উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো। তো সুখ কবিতাটিতে কবি এখানে কিন্তু সুখী হওয়ার জন্য যে দিক নির্দেশনা সেটি কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। তো জামিল যদি সেই দিক নির্দেশনাগুলো অনুসরণ করে তাহলে আমরা বলবো যে হ্যাঁ, তিনি এই দিকগুলো অনুসরণ করেই তিনি সুখী হয়েছেন। তো এই জন্য আমাদের কিন্তু অবশ্যই কবিতার মূল ভাবটি খুব ভালোভাবে জানতে হবে। তো
আমরা যদি উত্তরটির দিকে খেয়াল করি তাহলে আমরা এখানে প্রথমে ছোট্ট করে উত্তরটি দিয়ে দেব। উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত পরের কল্যাণে আত্মনিবেদনের মধ্য দিয়ে সুখী হওয়ার প্রক্রিয়াটি অনুসরণ করেছেন। অর্থাৎ আমরা সুখ কবিতায় যেটি জানি যে অপরের জন্য যখন নিজের স্বার্থ বিলিয়ে দিব তখনই একজন মানুষ সুখী হতে পারবে। অর্থাৎ পরের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে হবে, নিজেকে নিজের ভোগবিলাসী জীবন থেকে যদি সেখান থেকে বেরিয়ে এসে অপরের কল্যাণ করা যায়, পরের কারণে স্বার্থ দিয়া বলি, অর্থাৎ পরের কল্যাণের মধ্যেই যে নিজের সুখ রয়েছে সেটি কবিতায় আমরা কিন্তু বুঝতে পারি। তো এখন এই বিষয়টি তিনি কিন্তু জামিল সাহেব অনুসরণ করেছে, সেই বিষয়টি আমরা বলে দিয়েছি। এরপরে কবিতা অংশ আমাদের ব্যাখ্যা করতে হবে। হচ্ছে সুখ কবিতায় প্রকৃত সুখী তো সেই যে অন্যের সুখ দুঃখ বা দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে। সুখী হওয়ার জন্য নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসে সুখী হওয়ার কথা বলা হয়েছে। প্রকৃত সুখী হতে গেলে অপরের কল্যাণে আত্মনিবেদনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। অপরের সুখ দুঃখের অংশীদার হয়ে সেবা ও কল্যাণের মাধ্যমে ত্যাগ স্বীকার করলেই প্রকৃত সুখী হওয়া যায়। তো এইটা হলো কবিতার কথা, যে কিভাবে তুমি সুখী হতে পারবে। তো আমরা এটা দেখলাম, যে বলে দিলাম যে এইভাবে সুখী হওয়া যায়। এখন আমরা দেখব উদ্দীপক অংশে জামিল কি সেই কাজটি করেছে কিনা। তো এজন্য বলছি যে এর পরের অংশে অপরদিকে উদ্দীপকের জামিল তার ভাই আলিমের মতো আত্মকেন্দ্রিক বা স্বার্থপর নন। তিনি অপরের কল্যাণে এগিয়ে আসেন। পরের সুখের জন্য তিনি সর্বদা উপকার করতে প্রস্তুত। অন্যের উপকারে তার মনে সুখ আসে, তাই তার সুখী হওয়ার প্রক্রিয়া নিঃস্বার্থ ও ত্যাগের। তো এটি তো আমরা জানি যে আসলে পরের জন্য কল্যাণকর কিছু করলেই নিজে সুখী হওয়া যায়, যেটি সুখ কবিতা থেকে আমরা জানতে পেরেছি। তো জামিল কিন্তু সেই পথটি অনুসরণ করেছে। এভাবেই দেখো আমরা বাকি অংশ ব্যাখ্যা করেছি এবং শেষ অংশে বলেছি, পরিশেষে বলা যায় উদ্দীপকের জামিল সাহেবের মধ্যে অন্যের কল্যাণ সাধনের মধ্য দিয়ে সুখ খোঁজার দিকটি অনুসৃত হয়েছে। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে প্রশ্নটি 3 থেকে 4টি অংশে ভাগ করে ধাপে ধাপে উত্তর দেব, যাতে প্রশ্নের কাঠামো দেখে স্যার নিজে খুশি হয় এবং অল্প এখানে চোখ বোলালেই যাতে বুঝতে পারে যে আসলে তুমি মূল উত্তরটুকু দিতে সক্ষম হয়েছ। তো এইভাবে উত্তর দিলে তোমরা মোট 3টি মার্ক পেয়ে যাবে। এবারে আমরা যদি চতুর্থ প্রশ্নটির দিকে খেয়াল করি, ঘ নম্বরে বলছে আলিমের সুখ প্রকৃত সুখ নয়, সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। তো আলিম কি করে সেই বিষয়টা আমরা যদি উদ্দীপকে প্রথমে বলেছি মনোযোগ দিয়ে পড়তে হবে, দেখি তাহলেই বুঝতে পারবো। দেখো সেই উত্তরটি আমি প্রথমে দিয়ে দিয়েছি যে স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিক মনোভাব কখনোই প্রকৃত সুখ দিতে পারে না। এই জন্যে উদ্দীপকের আলিমের সুখ প্রকৃত সুখ নয়। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা না আলিমের জন্য এরকম কিছু বলা হয়েছে উদ্দীপকে, যে তোমরা বুঝতে পারছো যে সে স্বার্থপর, সে নিজের কথাই সবসময় ভাবে, অর্থাৎ আত্মকেন্দ্রিক। তাহলে সুখ কবিতার আলোকে তো যারা আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে থাকে তারা কিন্তু সুখী হয় না। তো এই জন্যই বলছে আলিমের যে সুখটা সে মনে মনে ভাবে, আসলে এটা প্রকৃত সুখ নয়। তো এবার আমরা কি করব, কবিতা অংশ থেকে সেই কথাটি ব্যাখ্যা করার চেষ্টা করব যে কামিনী রায়ের সুখ কবিতায় কোনো মানুষ যদি সমাজের অন্য সবার কথা ভুলে কেবল নিজের স্বার্থ দেখে, সবচেয়ে ভালো হবে তুমি যদি কোনো প্রশ্নের উত্তর সেই কবির নাম সহ উল্লেখ করে দিতে পারো। এক্ষেত্রে ছাড়ের মধ্যে এমন একটা পজিটিভ ধারণা তৈরি হবে যে এই কবি সম্পর্কে যেমন তুমি ভালো জ্ঞান রাখো এবং সেই সাথে তুমি কবিতা সম্পর্কেও একটি ভালো পজিটিভ ধারণা রাখো। কারণ সবাই কিন্তু কবিতার থেকে কবির নাম ওঠাতে পারবে না, কারণ অনেকেই হয়তো শুধু সৃজনশীল প্রশ্ন মুখস্থ করে উত্তর দেয়, আসলে তার মধ্যে কোন কবি কোন কবিতাটি লিখেছে, কোন লেখক কোন গল্পটি লিখেছে, এটি প্রবন্ধ না কবিতা, সেটি উল্লেখ করতে পারে না। তো এইটি করলে তোমাদের জন্য খুবই ভালো হবে যদি কবির নাম উল্লেখ করো। তো কামিনী রায়ের সুখ কবিতায় কোনো মানুষ যদি সমাজের অন্য সবার কথা ভুলে কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন। আর এই বিচ্ছিন্ন
মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। এছাড়া আত্মকেন্দ্রিক স্বার্থপর লোক যে প্রকৃত সুখী হতে পারে না সে প্রসঙ্গে বলা হয়েছে। অর্থাৎ সুখ কবিতায় কামিনী রায় কি বলেছে মূল কথাটুকু আমরা কিন্তু উঠিয়ে দিয়েছি প্রথমে। এভাবে আমরা দ্বিতীয় অংশে যদি দেখি যে অপরদিকে উদ্দীপকের আলিম প্রচুর ধন সম্পদের মালিক হয়েও আত্মকেন্দ্রিক আর স্বার্থপর হওয়ার কারণে তিনি পাড়া প্রতিবেশী ও সমাজের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। সুতরাং তিনি অঢেল সম্পত্তির মালিক হলেও প্রকৃতপক্ষে সুখী নয়। তো এই যে বিষয়টি আমরা প্রমাণ করে দিলাম যে যারা নিজের কথা ভাবে স্বার্থপর তারা কিন্তু বিচ্ছিন্ন মানুষ সমাজের কাছ থেকে, আর এরাই মূলত আত্মকেন্দ্রিক হয়ে ওঠে স্বার্থপর হওয়ার কারণে, এবং এরা সুখী হয় না। তো এজন্যই আমরা এবার বলতে পারবো পরিশেষে শেষের দিকে যে পরিশেষে বলা যায় যে সুখ কবিতার আলোকে প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক। কি মন্তব্য? যে আলিমের সুখ প্রকৃত সুখ নয়। তোমরা চাইলে সেটিও উঠিয়ে দিতে পারো, তাও হবে। তো এইভাবে যদি আমরা 4টি স্টেপে প্রশ্নটির সমাধান করে থাকি তাহলে আমরা এখান থেকে ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য 4টি মার্ক পেয়ে যাব। তো তোমরা যদি প্রশ্নগুলোর উত্তরটুকু খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে আসলে কতটুকু মানসম্মতভাবে এই উত্তরগুলো তৈরি করা হয়েছে। তো আশা করি তোমাদের ছোট্ট উপকারে হলেও এটি আসবে। তো আজকের মতো এ পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।